ভাঙাতে কি চুমহেনে নয়ন পাতে ভোরের হাওয়া এলে ঝিরি ঝিরি ধীরে ধীরে কুণ্ঠিত ভাষা ঝিরি ঝিরি ধীরে ধীরে কুণ্ঠিত ভাষা গুণ্ঠিতারে শোনাতে ভোরের হাওয়া এলে হিম শিশিরে মাঝি তনু খানি শিশিরে মাঝি তনু খানি ফুল অঞ্জলি আনো ভরি দুই পানি ফুলে ফুলে ধরা যেন ভরা ফুলদানি ফুলে ফুলে ধরা যেন ভরা ফুলদানি বিশ্ব সুষুমা সভাতে ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি চুমহেনে নয়ন পাতে ভোরের হাওয়া এলে। হ্যাঁ হ্যাঁ, অসাধারণ। ভোরের হাওয়া যদিও আমরা পাচ্ছি না, কিন্তু সে আবহটা আপনি আমাদেরকে তৈরি করে দিয়েছেন অনুষ্ঠানে একেবারে শুরুতে। অসংখ্য ধন্যবাদ তার জন্য। চমৎকার একটা সকালের শুরু হলো, অনুষ্ঠানের শুরু হলো। আমরা গান শুনবো, অনেক কথা বলবো। তার আগে আমি দর্শকদের কাছ থেকে কিছুটা শুভেচ্ছা বিনিময় করে তারপর ফিরছি। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসটিভির প্রতিদিনের সকালের আয়োজন সকালের ডায়েরি হাওয়া লাগে গানের পালে অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি শাফাত মাহমুদ, এবং আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন। পুরো সময় জুড়ে গান আড্ডায় আমাদের মাতিয়ে রাখবেন নজরুল সঙ্গীত শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রি। দাদা, শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? এই তো এই মুহূর্তে বেশ ভালো আছি। আচ্ছা, সকালের শুরুর কথাগুলো যদি একটু শুনি, যে সচরাচর সকালের শুরুটা কিভাবে হয়? সকালের শুরুটা হয় আমার প্র্যাকটিস দিয়ে, রেওয়াজ দিয়ে। এখনো হ্যাঁ, আমরা তো এখনো শিক্ষার্থী, শিখছি আর সারা জীবনই শিক্ষার্থী থাকবো। বাহ। তো এই শেখার শুরুটা হয়েছিল বা রেওয়াজের শুরুটা হয়েছিল কবে থেকে? আমাদের গ্রামের বাড়িতে আমরা যখন ছোট, খুব ছোট, কীর্তন দিয়ে আমার যাত্রা শুরু করি। তখনই মার মুখে সেই ভোরবেলা, ভোর রাতে উঠে, এখন যে সময়টি তারও আরো আগে গ্রামের বাড়িতে যেটা হয়, এই যে সকালের ভোর আরতি শুনে শুনে বড় হওয়া আর কি। গ্রামের বাড়ি আপনার? আমার বাড়ি হলো বরগুনা জেলার আমতলী নিমতলী গ্রামে। আচ্ছা, তো আমরা বরগুনা জেলার আমতলী নিমতলী গ্রামের একটু আপনার স্মৃতি রোমন্থন করি, যে শৈশবটা সেখানে কেটেছে। তখনকার সময় যেটা বলছিলেন যে মায়ের কীর্তনের মাধ্যমে বা প্রার্থনার সুরে হয়তো ঘুমটা ভাঙতো, প্রার্থনার সুরে ঘুমটা ভাঙতো। তো তার পরবর্তী সময় প্রকৃতির সাথে, আমরা সবাই জানি যে আমরা যারা মফস্বলে কিংবা গ্রামে বড় হয়েছি, প্রকৃতির সাথে আমাদের একটা অন্যরকম সম্পর্ক গড়ে ওঠে। তো প্রকৃতির সাথে আপনার যে সম্পর্ক, সকালের শুরুটা, সেটা একটু শুনবো। আমরা তো গ্রামের, শহরের প্রকৃতি গ্রামের প্রকৃতি কিন্তু আলাদা। শহরের চালচলন, চলাফেরাও আলাদা, এবং গ্রামে আমাদের সবসময় ভোর 5টার সময় ঘুম ভেঙে যায়। আসলে গ্রামের ছেলে আর কি, সব কাজ করেছি, হাল চাষ করেছি, সকালবেলা উঠে হয়তো গরু নিয়ে চলে গেছি, আবার মাঠ থেকে এসে স্কুলে গিয়েছি। তো যেটা বললাম যে শুরুটা কিন্তু গান দিয়ে হয়েছে। যেরকম শুরুটা প্রথমেই আমরা উঠেই ভোরবেলা ভোরারতি গাইতাম, এটা হলো প্রতিনিয়ত আর কি, প্রতিদিনের আমাদের কাজ। উঠে তারপরে আমাদের দৈনন্দিন কাজকর্ম করতাম।
আমার তো সেই ছোটবেলা থেকে যখন থেকে গ্রামের মানুষ হলে যেটা হয় আর কি, আমাদের সব কাজের সাথে ইনভলভ হতে হয় আর কি। যেরকম পড়াশোনা, পাঠশালায় আমি পড়াশোনা করেছি, আচ্ছা, আমার হাতে খড়ি পাঠশালায় আমরা তালপাতায় লিখেছি। হ্যাঁ, শুনলে মনে হবে যে আসলে আমরা এই যুগে এইটাও করেছি, আসলে সত্যি একজন মাস্টার মশাই আমাদের পড়াতেন। আচ্ছা, আমার সরা কখ কিন্তু ওভাবেই তালপাতায় মাস্টার মশাই তালপাতায় লোহা দিয়ে লিখে দিতেন তালপাতার মধ্যে, ওইটা আমরা যে রবীন্দ্রনাথের খাগ দিয়ে লিখতেন, ঠিক ওই খাগের মতো কালি দিয়ে আমরা সর এইভাবে বলে বলে প্রতিদিন সকালবেলা লিখে আমাদের অক্ষর চেনা হয়েছে কিন্তু এভাবে। অদ্ভুত। ভোরবেলাটা একদম মাঠের সাথে যে সুন্দর একটা সবুজের সাথে যে সম্পর্ক, সেই শিশির ভেজা ঘাসে খালি পায়ে হাঁটা, মানে এইটার অনুভূতি আসলে বোঝানো সম্ভব নয়, এবং শহরে সেটা অদুষ্কর। চমৎকার। আমরা যদিও এখন স্টুডিওতে বসে আছি, যেহেতু প্রকৃতি নিয়ে কথা উঠে গেল, তো আমাদের দর্শকদেরকে নিয়ে আমরা চলুন একটু প্রকৃতির স্পর্শ নিয়ে তারপর আবার ফেরত আসি আমাদের আলাপচারিতায়। প্রিয় দর্শক, এবার আপনাদের জন্য থাকছে প্রকৃতি ও পরিবেশ নিয়ে আমাদের বিশেষ আয়োজন নিসর্গের নিমন্ত্রণে। ফিরে এলাম প্রকৃতির স্পর্শ নিয়ে, আবার আমাদের আমন্ত্রিত অতিথির কাছে চলে যাচ্ছি তার সঙ্গে আলাপচারিতায়। আমাদের দেশটা ভীষণ সুন্দর, অনেক সুন্দর দেশ আমাদের। সবাই জানি যে প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা থানার রূপ, বৈচিত্র্য, সংস্কৃতি আলাদা, আমাদেরকে মুগ্ধ করে। তারপর একটু জানতে চাইবো, আপনার চোখে বাংলাদেশের কোন জায়গার কথা বলবেন যে আপনাকে ভীষণ ভাবে টানে? আমি যেহেতু সাগর পাড়ের মানুষ, সাগর এবং নদীর মোহনার কাছেই আমাদের বাড়ি বরগুনাতে, একদম আপনারা জানেন বাংলাদেশের সর্বদক্ষিণে আর কি। কুয়াকাটার খুব সুন্দর দৃশ্য, সেই জিনিসগুলো আমার এখনো টানে। মানুষ, আমরা নদীতে নৌকো দিয়ে আমরা সাগরের মোহনা দিয়ে আমরা সাগরে চলে যেতে পারতাম, গেছিও। আচ্ছা, যদি জানতে চাই যে তৃতীয় যদি কোনো জায়গা হয় কুয়াকাটার পর, কি ধরনের জায়গা আপনার পছন্দ বা কোন জায়গাটা আপনার পছন্দ? তৃতীয় জায়গা আমার, আমি সেন্ট মার্টিন গিয়েছিলাম, ওই জায়গাটাও আমার খুব ভালো লেগেছে। তার মানে পানি আপনার ভীষণ পছন্দ? হ্যাঁ, কারণ আমরা মাছ ধরেছি প্রচুর, আমার নিজের হাতে যে পরিমাণ মাছ ধরেছি, আমি সেই পায়রা নদীর মাছ ধরার এখনো আমি লোভ সম্ভ্রমণ করতে পারি না। ওখানে গেলে আমার মনে হয় যেন আমি জেলেদের সাথে একটু নদীর মধ্যে যাই। বাহ, চমৎকার। আমরা আমাদের এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি যে আমাদের দেশে যা কিছু সুন্দর দর্শকদের কাছে উপস্থাপন করতে প্রতিদিন। তো হয়তো পুরো অনেক লম্বা সময় তো পাই না, অল্প সময়ের মাঝে যতটুকু সম্ভব। তো আজকে আমরা দেখি কোন জেলা বা কোন জায়গায় আমরা যাচ্ছি। প্রিয় দর্শক, ঐতিহ্যের সোনালী ডানায় চড়ে চলুন আজ ঘুরে আসি বরিশাল থেকে।
প্রযুক্তির কল্যাণে ফিরে এলাম আমরা বরিশাল থেকে চট করে আবার ঢাকায় আমাদের স্টুডিওতে আমাদের আমন্ত্রিত অতিথিকে সঙ্গে করে তার কাছ থেকে আরও অনেক কথা জানবার আছে, অনেক কথা শুনবো, অনেক গানও বাকি রয়ে গেছে, সেগুলোও শুনবো। তবে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর আমাদের আমন্ত্রিত অতিথিকে সঙ্গী করে তার অসম্পূর্ণ কথাগুলো সম্পূর্ণভাবে শুনবো বলে আজ আমাদের মাঝে আছেন নজরুল সঙ্গীত শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রি। দাদা, আমরা আপনার শৈশবের কথা শুনছিলাম, প্রকৃতির কথা জানছিলাম, এবার গানের প্রসঙ্গে আসি। শুরুটা তো হয়েছিল একদম ছোটবেলা থেকে, শৈশব আমি থেকে। ছোটবেলার যেটা হলো কি, আমার মামা বাড়িতে কীর্তন হতো। আমার বয়স যখন 1 বছর কি 1.5 বছর, 2 বছর, তখন আমার মায়ের মুখে শুনেছি যে আমি ঘুম বাদে, খাওয়া বাদে আমি ওই কীর্তনের দলের লোকদের সাথেই থাকতাম। আমার মা একটা ডানোর কৌটা দিয়ে বাটা দিয়ে একটা ঢোল বানিয়ে দিয়েছিল। তখন তো আর এখন প্রযুক্তির কল্যাণে নানা রকম ঢোল পাওয়া যায়, ওই সময় তো আর পাওয়া যায়নি, যেত না আর কি। তখন সেই বাটা বাজিয়ে বাজিয়ে আমি সারা সেই ছোট সময় থেকে, হ্যাঁ, এবং বড় হয়ে আমার মাকে জিজ্ঞেস করেছে যে আপনার সেই বাটা বাজানোর ছেলে কোথায়। তারপর মা বলতেন যে আমার ছেলে এখন বাটা বাজায় না, সে গান করে। চমৎকার, কি আনন্দের কেটেছে আপনার সময়টা। হ্যাঁ, অসম্ভব আনন্দ। কিন্তু সেই স্মৃতিগুলো আমার কিন্তু মনে নেই, কেন সেই 1-1.5 বছরের, হ্যাঁ 2 বছরের সময়। তারপরেও আসলে গানের প্রতি একটা বিশেষ ঝোঁক ছিল আমার। আমরা সেই একেবারে অজপাড়াগার মধ্যে বসে যদি শুনতাম যে কোনো গানের মানুষ আসছে বা কোনো শিল্পী, তো দেখার, আমরা টেলিভিশন দেখার সৌভাগ্য হয় নাই, আমরা রেডিও শুনে শুনে আমাদের পথ চলা বা গান শুনতাম। আর বাবা মার তো অসম্ভব আগ্রহ ছিল। আমার বাবাও খুব, সে সবসময় ধুতি পাঞ্জাবি পরতো, কিন্তু চিন্তা চেতনায় অসম্ভব আধুনিক ছিলেন। সে একটা হারমোনিয়াম কিনে রেখেছেন বাসায় আমার বাবা, যদি কোনো অতিথি আসে গান গাইতে পারে তাহলে গাইবে। তো এটা কত বড় একটা ভাবনা সেই সময় গান নিয়ে বা গানের প্রতি ভালোবাসা বলতে পারেন আপনি। চমৎকার। তো গানের কথা যখন এসছে, ভালোবাসার কথা এসছে, এই চমৎকার সকালে যদি আমরা একটা রবীন্দ্রসঙ্গীত শুনি তাহলে কেমন লাগবে? হ্যাঁ, ভালো লাগবে, খুবই ভালো লাগবে। তাহলে আমরা একটা গান শুনে তারপর ফিরে আসছি কথোপকথন। প্রিয় দর্শক, চলুন আমরা উপভোগ করে আসি আমাদের এসএটিভি আর্কাইভ থেকে একটি চমৎকার রবীন্দ্রসঙ্গীত শুনে ফিরছি। বধূ মিছে রাগ করোনা, করোনা মম মন বুঝে দেখো, মনে 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 রেখো, করো করুণা। বধূ মিছে রাগ করোনা, করোনা মম মন বুঝে দেখো, মনে 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 রেখো, করো করুণা। বধূ মিছে রাগ করোনা, করোনা পাছে আপনারে রাখিতে না পারি, তাই কাছে কাছে থাকি আপনারি। পাছে আপনারে রাখিতে না পারি, তাই কাছে কাছে থাকি আপনারি। মুখে হেসে যাই, মনে কেঁদে যাই, সে আমারও নহে ছলনা। বধূ মিছে রাগ করোনা, করোনা দিনে কেরো দেখা
তিলেকের সুখ ক্ষণেকের তরে শুধু হাসি মুখ দিনেকের দেখা তিলেকের সুখ ক্ষণেকের তরে শুধু হাসি মুখ পলকের পরে থাকে বুক ভরে চির জনমের বেদনা তারি মাঝে কেন এত সাধা সাধি অবুঝ আধারে কেন মরে কাঁদি তারি মাঝে কেন এত সাধা সাধি অবুঝ আধারে কেন মরে কাঁদি দূর হতে এসে ফিরে যাই শেষে বহিয়া বিফল বাসনা বধূ মিছে রাগ করোনা করোনা মম মন বুঝে দেখো মনে 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 রেখো করো করুণা বধূ মিছে রাগ করোনা করোনা। ফিরে এলাম গান শুনে। আশা করছি এই গানটি এই চমৎকার আমেজে এই চমৎকার আবহে আপনাকে দারুণভাবে স্পর্শ করেছে। আবার চলে যাচ্ছে আমাদের আমন্ত্রিত অতিথির সঙ্গে আলাপচারিতায়। শুরুটা হয়েছিল পরিবার থেকে, তার মানে আগ্রহটা সবচেয়ে বেশি কার ছিল? আমি আসলে একটু আমার একবার মনে হচ্ছিল যে হয়তো মায়ের উৎসাহটা বেশি ছিল, কিন্তু বাবার কথাটা শুনেও মনে হচ্ছে যে না। হ্যাঁ, মা বাবার এরা তো মানে আমরা যখন শুয়ে শুয়ে কীর্তন, আমরা যখন ভোরবেলা উঠে সবাই ঘুম ভেঙে গেলেই উঠেই আর কি আমরা ভোর কীর্তন করতাম। তখন বাবা মা ভাই বোন সবাই মিলে একসাথে, তখন কেউ আলাদা করে কেউ নয় আর কি। তো তখন সেই সময় ওইভাবে করেই। আর আমাদের গ্রামে সপ্তাহে একদিন কীর্তন হতো, আমরা ওইটাকে ঠাকুর সভা বলতাম। তো ওখানে আমি ছোট সময় থেকে যাওয়া, হ্যাঁ, বাবা মার সাথে ওই মন্দিরে বাজাতাম, না হয় ঢোল বাজাতাম, না হয় আমি সেই ছোট সময় থেকে আমার মানে এমনি আমি হারমোনিয়াম ধরে কীর্তন এগুলো আমি এমনিই বাজাতে পারতাম। আচ্ছা, কীর্তনের কথা অনেকক্ষণ ধরে বলছি, অনেকক্ষণ ধরে শুনছি, আমরা কি একটু করে শুনতে পাবো আপনার কাছে? অল্প একটু আমি গাই। হ্যাঁ, কীর্তনটা হলো গোপাল মায়ের কোলে বসে নবনী খাচ্ছে, ঠিক সেই বর্ণনাটাই। পাখানি নাচয়ে নূপুর বাজায়ে বসিয়া মায়ের কোলে বড় পুটে দে এখির নবনী খাইতে খাইতে দোলে গোপাল খাইতে খাইতে দোলে দোলে রে পরাণ গোপাল দোলে দোলে রে পরাণ গোপাল দোলে বাৎসল্যময়ী মায়ের কোলে দোলে রে পরাণ গোপাল দোলে। চমৎকার, অসংখ্য ধন্যবাদ। যে একদম ছোটবেলার শোনা সেই কীর্তনগুলো এখনো হয়তো অনেকেই গাইছে, অনেকের মুখে শুনছেন, কিন্তু আমরা বলার সাথে সাথে আপনি চমৎকার একটা কীর্তন শোনালেন এবং এটার কোন জায়গা থেকে কিসের জন্য গাওয়া হয়েছিল সেটাও বললেন, সেটাও জানিয়েছেন। ধন্যবাদ। এবার একটু পরবর্তী সময়ের কথা শুনতে চাই। পরবর্তী সময় যেটা হলো, আমার বড় ভাইয়ের যখন বিয়ে হয় গ্রামেতে, সেটাও আমার অনেক ডিফারেন্স। আমার দাদা প্রায় 10 বছরের বড়, সবার বড়।
তো বৌদি যখন আসে, বৌদি খুব ভালো গান গাইতে পারতো। বাহ। তো বৌদি যখন আসে তখন আমার বয়স কত হবে, 7 কি 8। হ্যাঁ, তো তখন ওই সময়টা আমার মায়ের কাছ থেকে আসলে বৌদির কাছে চলে আসা, আচ্ছা। যেটা হয় বৌদির সাথে সাথেই সবসময় থাকা। এবং তার এত সুন্দর গলা ছিল আমার বৌদির, আমি দেখতাম খুব ভালো সেই গ্রামের যে গানগুলো হয় না, খালি গলায় দরাজ গলায় কি সুন্দর করে গাইতো। তো এটাও একটা আমার গানের কিন্তু একটা উৎসাহর দিক। তো বৌদির মানে অসম্ভব ভালোবেসেছেন আমাকে। আচ্ছা। হ্যাঁ, অসম্ভব ভালো, একটা সন্তানের মতো যেভাবে ভালোবাসে, জি। ঠিক সেই ভালোবাসাটা কিন্তু আমি বৌদির কাছ থেকে পেয়েছি। আচ্ছা। এবং সেই থেকেই গানের প্রতি ঘরে কেউ গাইতো না, আমরা কীর্তন এমনি সবাই মিলে কীর্তন করতাম, কিন্তু তখন একজন গান গাওয়া মানুষ। আচ্ছা। আর সবচেয়ে বড় একটা ছিল রেডিও, আমাদের রেডিও শুনে গানের প্রতি আগ্রহটা জাগে। হ্যাঁ, আগ্রহ হলো। ওই যে গ্রামে যেটা হয়, আসলে আমরা বলতে গেলে খুব মজারই ঘটনা, যেরকম গ্রামে বড় ভাইয়ের বিয়েতে তখন আগেরকার দিনে ঘড়ি, ট্রানজিস্টার এগুলো ছিল চাহিদা ছিল। তো ঠিক আমার দাদার বিয়েতে একটা ট্রানজিস্টার দিয়েছিল। আচ্ছা আচ্ছা। ঠিক সেই ট্রানজিস্টার, তখন ওই রেডিও শুনে কিন্তু আমরা আসলে গানের প্রতি আগ্রহটা আরো বেশি আর কি শুনতে পারি। গানটাকে তখন আমি গান শুনে শুনে শিখে ফেলছি। ওইরকম একটা গানও আমি শোনাতে চাই আজকে। হ্যাঁ, যেরকম এই গানটা আমার সেই সময় আমার মনে আছে যে আমি তখন তো মেয়েদের মতো গলা ছিল ছোট সময়, তো গাইলে অনেক মানুষের চোখ ভিজে যেত। আর গ্রামের মানুষ তো খুবই স্বভাব সরল, সহজ সরল মানুষ। সুরের প্রতি কিন্তু সাধারণ মানুষের অসম্ভব কি বলবো ভালোবাসা, যে একটু সুন্দর সুর হলেই মানুষ এমনিতেই আবেগপ্রবণ হয়ে পড়ে, স্পর্শ করে। তো এরকমটি আমার সোনার ময়না পাখি কোন দেশেতে গেলা উইরা রে, দিয়া মোরে পাখি রে আমার সোনার ময়না পাখি কোন দেশেতে গেলা উইরা রে, দিয়া মোরে পাখি রে আমার সোনার ময়না পাখি, সোনা বরণ পাখি রে আমার কাজল বরণ আখি, দিবানিশি মন চায় রে, বান্ধা তোরে রাখি রে আমার সোনার ময়না পাখি। অসংখ্য ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন যে স্পর্শ করা সহজ হতো যে গ্রামের মানুষ, কিন্তু কিছু গান আমাদের এখনো আছে, যে এই গান এই যে এখন বললেন এখনো আমার ভীষণ আমাকে আবেগতাড়িত করছে। আমরা আরো অনেক কথা শুনবো, অনেক গান আপনার কাছ থেকে আজকে আমরা শুনবো, এবং অনেক কিছু জানারও আছে বাকি। তবে একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে প্রিয় দর্শক নিয়ে নিচ্ছে আরো একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি একটু পর, সাথে থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের আমন্ত্রিত অতিথিকে সঙ্গী করে আজ আমাদের মাঝে আছেন, পুরো সময় জুড়ে গান আড্ডায় আমাদেরকে মাতিয়ে রাখছেন নজরুল সঙ্গীত শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রি। আপনার যে গান শেখা বা গান নিয়ে চর্চা করা, রেওয়াজ করা, সারগামের শুরুটা বা ওই শেখার শুরুটা কি বৌদির কাছ থেকে? না, সেটা আসলে হয়নি, ওভাবে হয়নি। কেননা গ্রামে তো আমরা সারেগামা কি কোনোদিন জানি নাই। আচ্ছা। আমার এখনো মনে আছে যে আমার প্রথম গান শেখা সোরাব চাচার কাছে রেডিও থেকে। জি। হ্যাঁ, মানে রেডিও শুনে শুনে তখন সঙ্গীত শিক্ষার আসর হতো। আমার মনে হয় গরু ঘরের পাশে বসে আমরা পাটি বিছিয়ে তখন খাতা কলম নিয়ে বসতাম গান শিখতে। আচ্ছা। কিন্তু তখন আমি এই যে কোমল করি বলতো যে এটা কোমল রে কোমল
গা, আমরা তো বুঝতাম না আসলে কি। আমরা কিন্তু বাজিয়ে বাজিয়ে শুনে শুনে ওই কান শুনে ধরে রেখে তারপরে ওইরকম করে আমি গান শিখেছেন। শিখেছি। আচ্ছা, শুরুটা হ্যাঁ, তখন কিন্তু এই যে কোনো কিছুই আমরা বুঝতাম না যে আসলে কোমল কি, কোনটা করি বা কি বলছে, বা সারেগামায় বা এইটা কি, আচ্ছা। এটাই বলতে পারতাম। তখন কিভাবে আইডেন্টিফাই করতাম, প্রথমে শুনতাম গানটা শুনে তুলে ফেলতাম, তখন মনে হতো যে এইটা মনে হয় এইটা মনে হয় সারেগামা পাধানিসা। আচ্ছা, তো এইভাবে করে শুরুটা হয়েছিল পথ চলার। তো একটা পর্যায়ে তো পরিপূর্ণতার জন্য, আরো জানার জন্য তখন আমি আমার খুব ছোটবেলা থেকেই শখ ছিল, যেটা আমি যখন 5 পাস করলাম, পাঠশালায় পড়লাম, 5 পর্যন্ত পাঠশালায় পড়ার পরে তখন আমি আমার বাবাকে বললাম যে বাবা, আমি একটু শহরে পড়তে চাই, জেলা স্কুলে পড়তে চাই। আচ্ছা, কিন্তু বাবার কিন্তু সেই অর্থে একটা কৃষক পরিবারের খুব সামর্থ্য ছিল না যে আমাকে শহরে বসে পড়াবে, বা থাকতে হলে যেই খরচটা, মানে যে আমাদের তো কৃষি ছাড়া আর কিছু নেই, ওই ধান বিক্রি করি আবার ওইটা দিয়ে অন্য কিছু জীবিকা নির্বাহ করা। তো সেই হিসেবে আমার বাবা কখনোই না বলে নাই। আচ্ছা, তখন বলছে যে বলেছি আমি জেলা স্কুলে ভর্তি হলাম, তারপর লজিন থাকলাম। লজিন যেরকম পরিবারের থেকে তাদের ছেলে মেয়েদের পড়িয়ে তারপর নিজের পড়ার খরচ ওভাবে করে। তো সেই 6 থেকে কিন্তু আমি লজিন থেকে, তখনই আমি শিক্ষক, তখনই আমি পড়াচ্ছি। তখনই আপনি শিক্ষক, তখনই আপনি ছাত্র। হ্যাঁ, আমি 5 এ পড়ি, তখন 4 এর স্টুডেন্ট পড়াচ্ছি। তো যাই হোক, মানে এটা খুব একটা আনন্দের দিন আমার, আমি কষ্ট বলবো না এটাকে। অবশ্যই না। এবং সেই শেখার জায়গাটা ছিল বলেই, ধৈর্যের জায়গাটা ছিল বলেই, পরিশ্রমের জায়গাটা ছিল বলেই আজকে আমরা আপনাকে পেয়েছি। এত অনেক মানে সবাই বলেন আর কি যে শুদ্ধ গানের চর্চাটা আজকে যে মানুষগুলো করছেন, তার মধ্যে আপনাকেও সেই ঘরটায় ফেলা হয়। তো আমরা গান শুনবো, আনন্দের কথা যেহেতু বললেন, আমরা উদযাপন করি গান দিয়ে। তো যেহেতু নজরুল সঙ্গীতের কথা অনেকক্ষণ ধরে বলছি, আপনার কণ্ঠে তো শুনবো আপনার পছন্দের একজন শিল্পীর কণ্ঠে আমরা নজরুল সঙ্গীত শুনবো, তবে আমাদের এসএটিভি আর্কাইভ থেকে। আমার শিক্ষক খায়রুল আনাম শাকিল, তার একটা গান শুনতে চাই প্লিজ। প্রিয় দর্শক, চলুন উপভোগ করে আসি আমাদের এসএটিভি আর্কাইভ থেকে নজরুল সঙ্গীত শিল্পী খায়রুল আনাম শাকিলের কণ্ঠে চমৎকার একটি গান শুনে ফিরছি। তুমি সুন্দর তাই যে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই যে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। চাঁদের কাঁধে চকরিনি, চাঁদের রিয়া কাঁধে চকরিনি, বলে না তো কিছু চাঁদ। তুমি সুন্দর তাই যে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। চেয়ে দেখি ফোটে যাবে ফুল, ফুল বলে না তো সে আমার ভুল। চেয়ে দেখি ফোটে যাবে ফুল, ফুল বলে না তো সে আমার ভুল। মেঘেরি ঝুরে চাতকিনি
বাদ তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ। জানে সূর্যের পাবে না, জানে সূর্যের পাবে না, তবু অবুঝ সূর্যমুখী চেয়ে দেখে তার দেবতারে, দেখিয়াই সে যে সুখে। হেরিতে তোমার রূপ অনুহার পেয়েছে আখি ওগো সুন্দর, হেরিতে তোমার রূপ অনুহার পেয়েছে আখি ওগো সুন্দর, মিটিতে দাও হে প্রিয়তম মোর নয়নের শেষাদ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ। চাঁদের রিয়া কাঁধে চকরিনি, চাঁদের রিয়া কাঁধে চকরিনি, বলে না তো কিছু চাঁদ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ। ফিরে এলাম চমৎকার একটি গান শুনে আমাদের এসটিভি আর্কাইভ থেকে। চলে যাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথির সঙ্গে আলাপচারিতায়। দাদা, যেখানে আমরা থেমেছিলাম যে ছাত্র এবং শিক্ষক, তখনও কিন্তু আমি কিন্তু শুদ্ধ সঙ্গীতের জেলা শহরে থাকলেও মানে ওই নাগালটা আমি খুঁজে পাই নাই কোথায় মানে শুদ্ধ। আর যেটা হয় কি, একজন 6-এ পড়ি আমি তখন, খুব বড় বেশি বোঝা, তখন বোঝা, অন্যের বাড়িতে থাকি, তার মধ্যে গানের প্রতি প্রচন্ড ভালোবাসা, কিন্তু আমি সেই ভালোবাসার প্রতিফলন ঘটাতে পারিনি, পথটা খুঁজেও পাইনি। তারপরে আমি যখন 9-এ উঠি, 9-এ ওঠার পর আমি সারা রাত পড়তাম, কারণ সারা দিন সন্ধ্যার পরে আমি স্কুল লজিন বাসার পরে আমি পড়ার সময় পেতাম না। আমার পড়ার সময়টা ছিল রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত। আচ্ছা, এই সময় আমি 3 ঘন্টা ঘুমিয়েছি আমার 6 থেকে আমার এইচএসসি পরীক্ষা পর্যন্ত। আচ্ছা, তো তখন এক দাদা আসলো, সে বলল যে সারা রাত ধরে পড়লো একটা ছেলে, কে ওকে আমার একটা জানার তো হয় না, অনেকে কৌতূহলী লোক। তখন ওই যে দাদা দিদি মনীন্দ্র বিশ্বাস এবং অঞ্জলি বিশ্বাস, তো ওরা বললো কি যে আমি একটা হারমোনিয়াম কিনেছি বিজন, তখন আমি তো ওই কীর্তন গাইতে পারি। তো এক ফাঁকে সে আমার একটা গান শুনলো, হ্যাঁ, তখন শোনার পর বললো যে তুমি আমার বাসায় থাকো। তখন আমি এক পুলিশের বাসায় লজিন থাকতাম, অনেক জায়গায় ছিলাম। তো ওখান থেকে আমি চলে গেলাম, তার বাসায় চলে গেলাম। তো উনি বললো যে তুমি তো আসলে পড়াশোনা করতে পারো নাই, মেট্রিক পরীক্ষা ঠিক 4 মাস আগে গেছে। আচ্ছা, যাওয়ার পর বলে তুমি পড়াশোনা করো, আমার ছেলেদের মেয়েদেরকে পড়াতে হবে না, তুমি শুধু পড়ো, পরীক্ষার পরে তুমি ওদেরকে পড়াও, ওদেরকে একটু দেখো। মানে এই যে সহযোগিতা। তবে কোনটা ছিল, তখন তার মেয়েকে গান শেখাতো, সাথী কে, ওকে নিয়ে আমি স্কুলে যেতাম। তখন ওই শিক্ষক আমার প্রথম গুরু যতীন মজুমদার, তা ওকে নিয়ে এসে আমি আবার বাসায় বসেই ওকে ঠিক করে দিতাম, কিন্তু আমি কিন্তু গান শিখছি না। তখন আমার শিক্ষক দেখে আমাকে, হয় না যে গান জানা থাকলে একটা
যে উসখুস করতে থাকে পাশে বসে, বললো যে তুমি মনে হয় গান গাইতে পারো। তখন আমি ভয়ে ভয়ে বললাম যে আমি তো পারি আসলে, এই বলে তোমার একটা গান শুনি। আচ্ছা। তখন আমি গান গাইলাম। তখন বললো যে তুমি গান শেখো। আমি বললাম যে আমার আসলে আপনাকে গুরুদক্ষিণা দিয়ে গান শেখার মতো সামর্থ্য আমার নাই। তখন বললো যে ঠিক আছে, তুমি এমনিতে আসছো, ওরকে যেটা তুমি আমি শেখাচ্ছি সেইটাই তুমি শেখো। এইরকম করে করে এই আমার শুদ্ধভাবে গান শেখার শুরুটা। আহা, অদ্ভুত। আমরা যেটা বলছিলাম যে আমরা সুখের কথাগুলো, সুখের সময়গুলো আমরা উদযাপন করি এখানে গান দিয়ে। তো এই সময়টা আপনার কণ্ঠে একটা গান শুনতে চাই, কোন গানটা শোনাবেন? আমার সবচেয়ে ভালো লাগা যে গান দিয়ে আমি আর কি মানুষের কাছে খুব সবাই আমাকে ভালোবাসা যোগ্যতা পেয়েছি, এরকম আমার সুমন চৌধুরী আমার গুরু, তার কাছে শেখা এই গানটি। জি, শুনে ফেলি। আপন যে জন খুঁজি তারে আমি, আপনায় আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমার ইতিহাসে বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি, আপনায় আমারি মনের তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল পিয়াসে, আমারি মনের তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল পিয়াসে, কভু সে চকর সুধা চোরাসে, কভু সে চকর সুধা চোরাসে, নিশীথে স্বপনে জোছনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি, আপনার। প্রিয় গানটা এত সুন্দর করে শুনলাম, এত সুন্দর করে শোনালেন, অসংখ্য ধন্যবাদ। আমরা আরও গান শুনবো, আরও অনেক কিছু জানবো, তবে আরেকটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতি নিয়ে তারপর ফিরছি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে আরও একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি একটু পর, সাথে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের আমন্ত্রিত অতিথিকে সঙ্গী করে তার অসম্পূর্ণ কথাগুলো সম্পূর্ণভাবে শুনবো বলে আজকে আমাদের মাঝে আছেন নজরুল সঙ্গীত শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রি। এবার আবার একটু বর্তমানের কথা ফিরে আসি, যে ব্যস্ততা নিশ্চয়ই গান নিয়ে, তো প্রত্যেক শিল্পীর ভাবনা থাকে যখন যে জায়গায় তিনি কাজ করেন, বিশেষ করে গানের এই মাধ্যমটায় প্রত্যেক শিল্পীর একটা ভাবনা থাকে, ইচ্ছে থাকে তার অ্যালবাম নিয়ে। তো আপনার ভাবনাগুলো একটু শুনতে চাই, স্বপ্নগুলোর কথা শুনতে চাই, জানতে চাই। আমি এখন স্বপ্নের বাইরে চলছি। ছোটবেলা থেকে যদি আমি বলি, আবার কেন বর্তমান অতীত ছাড়া কিন্তু হয় না। অবশ্যই না। হ্যাঁ, যেই স্বপ্নটা আমি কোনোদিন দেখতে পারি না, কিন্তু সেই জায়গাটা কিন্তু আমি অবস্থান করছি। যখন স্বপ্ন দেখার সুযোগ হয়েছে, এখন স্বপ্নটা তো অনেক আসলে। আমার স্বপ্নটা যে সুন্দর গান। আমাদের দেশে প্রচুর ছেলে মেয়ে আছে, প্রচুর ভালো গলা আছে, প্রচুর প্রতিভা আছে। সেই
সমস্ত মানুষের ভালো গান দিয়ে সবাইকে উজ্জীবিত করা। বাহ, অনেকের আগ্রহ আছে কিন্তু, আর এখন ইদানিং আমি বলবো যে গানের প্রতি কিন্তু প্রচন্ড অনেক, আমরা গান শেখাতে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আগের দিনের চাইতে কিন্তু এখন অনেক পার্থক্য হয়ে গেছে। দেখবেন প্রত্যেকটা অনুষ্ঠানে দেখবেন আমরা কিন্তু এখন প্রত্যেক অনুষ্ঠানের প্রতি যে মানুষের আলাদা করে ভালোবাসা জন্মেছে কিন্তু। জি, জি। এই পয়লা বৈশাখ আসলে সবাই একদম রঙিন সাজে সেজে যায়। একদম। এখন বৈশাখ বর্ষা আসলে সবাই একদম সেই বর্ষার সাজ, বসন্ত আসলে দেখবেন যে বসন্তের সাজ। জি। ঠিক গানেও কিন্তু আমরা ওইরকমই একটা দেখতে চাই যে গান দিয়ে আমরা পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম মনে হয় সঙ্গীত, যে তা দিয়ে মানুষকে স্পর্শ করা যায়। আসলে তাই তো। আপনি আমাদের দেশের কথা বলছিলেন, দেশ উদযাপনের কথা বলছিলেন, মাটির কথা বলছিলেন। তো আপনি আমার সাথে যখন কথা বলছিলেন তখন বলছিলেন যে মাটির গানও আপনাকে ভীষণভাবে টানে। তো এই সময় যদি আমরা একটা লালন গীতি শুনে ফেলি ফরিদা পারভীনের কণ্ঠে, কেমন হবে? খুব ভালো হবে। ফরিদা পারভীন আমার খুব পছন্দের লালন গীতির শিল্পী। এবং আমি একটু বলি যে আমরা যখন ছোটবেলা থেকেই তার গান, রেডিও, যে বললাম রেডিও, সেই ঝড়ের মধ্যেও আমার মনে আছে যে রাতে বসে বসে সুদূর একটা ফরিদা আপার কথা আসছে বিধায় আমি বলছি যে একবার আমাদের ঘর ভেঙে গেছিল। আচ্ছা। 80-তে একটা বন্যা হয়েছিল, আপনারা জানেন যে একটা টর্নেডো হয়েছিল আমাদের তালতলিতে। একটা টর্নেডো এসে আমাদের সমস্ত কিছু ছাড় করে দিয়েছিল। সেই সময় আমাদের ঘরটা ভেঙে গেছিল আর কি। ওই ঘরের মধ্যে আমি আর বাবা ছিলাম একটা রেডিও নিয়ে। তখন ওই যে ফরিদাপার একটা পরিয়ে কোপনি ধ্বজা, এর একটা লালন গীতি চলছিল, কারণ ওই তখন শুধু খবরের মধ্যে ওই সিগন্যালের কথা বলতো আর মাঝে মাঝে এই ধরনের গান দিত সব। তখন এই গান শুনতে শুনতেই দেখলাম কি ঘরটা আমাদের উপর দিয়ে নাই আর কি, উড়িয়ে নিয়ে চলে গেল আর কি। আমরা কোনো মতে করলাম আর কি। তো সেই স্মৃতিটা আমি রোমন্থন করলাম আর কি এখানে। মানে সেই গানটাই তখন হয়তো বাজতেছিল, হ্যাঁ ওই গানটাই বাজতেছিল রেডিওতে। জি, চমৎকার। আমরা একটা গান শুনে তারপর ফিরছি। প্রিয় দর্শক, চলুন আমরা এই চমৎকার আড্ডার ফাঁকে উপভোগ করে আসি আমাদের এসটিভি আর্কাইভ থেকে ফরিদা পারভীনের কণ্ঠে একটি চমৎকার লালন গীতি শুনে ফিরছি। জাত গেল বলে কি আজব কারখানা, জাত গেল বলে কি আজব কারখানা, জাত গেল বলে সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি না 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 না, জাত গেল বলে কি আজব কারখানা, জাত গেল বলে। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে, আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে, কি জাত হবা যাবার কালে, সে কথা ভেবে বলো না, জাত গেল বলে কি আজব কারখানা, জাত গেল বলে।
কারখানা। জাত গেল বলে সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। জাত গেল বলে একই আজব কারখানা। জাত গেল বলে। ফিরে এলাম চমৎকার একটি গান শুনে আমাদের এসএটিভি আর্কাইভ থেকে। আবার ফিরে যাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথির সঙ্গে আলাপচারিতায়। একদম শেষ পর্যায়ে, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো শেষ পর্যায়ে এসে বোধ করছি যে অনেক কিছু শুরুর কথা আসলে বাকি থেকে গেল। যে মানুষগুলোর কল্যাণে আজকে আমরা আপনাকে পেয়েছি, যে মানুষগুলোর কাছ থেকে শেখা, প্রতিটা পর্যায়ে প্রতিটা ধাপে আপনাকে সহযোগিতা করা, তাদের কথা একটু শুনতে চাই। আসলে আমি সবার কাছে আমার গুরুদের কাছে আমি প্রথমেই কৃতজ্ঞ। তাছাড়া আমার এই সংগ্রামী জীবনে আমি গান নিয়ে অনেক কষ্ট করেছি। শুধুমাত্র গানকে ভালোবেসে অনেক পরিশ্রম করতে হয়েছে আমার। আমি ঢাকাতে আসার মতো কোনো ছিল না। আমি ওই যে বললাম, বাবাকে বলছি গ্রাম থেকে আমি একটু শহরে যেতে চাই। শহরে ইন্টারমিডিয়েট পাস করার পর আমার মনে হয়েছে ওই যে অঞ্জলি দিয়ে মনিন্দ্রদার সহযোগিতা পেয়ে আসার পরে তখন মনে হয়েছে যে আমি একটু ঢাকাতে যাব। আমি যদি ঢাকার একজন মানুষকে আমি চিনতাম না। তখন আমি একটা চিঠি নিয়ে আসছিলাম, জবাদি নামে একজন চিঠি দিয়েছে যে তুমি এই চিঠিটা নিয়ে যাও যদি তোমার কোনো কাজ হয়। সেই চিঠিটা এসে দিলাম আমার বিজয়দা নামে একজনকে। উনি আমাকে ভর্তি করিয়ে দিলেন ছায়ানট এবং মিউজিক কলেজে। আচ্ছা, ছায়ানট এবং মিউজিক কলেজে আসার পরে আমার এই সমস্ত স্বপ্নের মানুষগুলোর সাথে একসাথে দেখা হয়ে গেল। এবং তারই সাথে আবার আমি বরগুনাতে আমার গোপীমোহন কর্মকার, তার কাছে আমি গান শিখেছি যতীনদার পরে। তারপরে ওনার জামাই আবার শ্যামল কর্মকার, উনি আবার এসে আমাকে বলে দিল যে ডক্টর মিন্টু কৃষ্ণ পাল, ঢাকাতে আমার প্রথম ব্যক্তিগত কাছে আমি তার কাছে ধ্রুপদ শিখি, গান শিখি। উনি বলল যে এই ছেলেটা আপনার কাছে একটু আসবে, ও কিন্তু কিছু দিতে পারবে না, ও মানে গুরু দক্ষিণা, ওই যে বললাম যে আমি কোনোদিন গুরুদের গুরু দক্ষিণা দিতে পারিনি। আমার সারা জীবনের যত ভালো কাজ সব গুরুদের জন্য উৎসর্গ। শেখার পরে ওখান থেকে ছায়ানটে আমি যাদেরকে পেলাম, খায়রুল নাম শাকিল, শাহিন সামাদ, সৌরভ চাচা, যার গান রেডিওতে শুনলাম। আমি ব্যক্তিগতভাবে তখন গান শিখি সুমন চৌধুরীর কাছে নজরুল সঙ্গীত। এখন শিখছি খায়রুল নাম শাকিল, তাদের কাছে তো ক্লাসে আমি গান শিখতাম। এখনো আমি শাকিল স্যারের কাছে যেই গান নিয়ে যাই। এবং পরে আমি ক্লাসিক্যাল এখনো সিদ্ধের কাছে এখনো শিখছি আর কি। আমি বললাম যে শিক্ষার্থী। আর এছাড়াও আমি বাইরের অনেকের কাছে গান শিখেছি। বিভিন্ন সময় আসতো যারা ইন্ডিয়া থেকে। হ্যাঁ, অনেকের কাছে গান শেখার, পণ্ডিত সারথী চ্যাটার্জি, ওস্তাদ মুসকুল আলী খাঁ সাহেব, শান্তি শর্মা, তুষার দা, এদের অনেকের কাছেই আমরা মানে ছোট ছোট টিপস নিয়ে গান শিখেছি। তো আমাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। সবার কাছে আমি আসলে কি বলবো, সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এই ভালোবাসার পাশে আমি এসে থাকতে পারি না। যারা আমার একটা ভাগ্নে আছে বাদল, ওর কাছে আমি ঋণী। কেন আমি তো কোথাও থাকতে পারতাম না, ও আমাকে থাকার জায়গা দিয়েছে। তো সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আমরাও আজকে দিয়ে দিচ্ছি। এবং আপনার জন্য অনেক অনেক প্রার্থনা থাকবে, শুভকামনাও থাকবে। মানে মানুষের ভালোবাসার কাছে যে ভালো থাকবেন, আমাদেরকে শুদ্ধ সঙ্গীত দিয়ে যাবেন, এটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি, আমাদের সবচেয়ে বড় পাওয়া, এবং আপনার গুরুদের সবচেয়ে বড় গুরু দক্ষিণা সম্ভবত। ভালো থাকবেন, অনেক অনেক কৃতজ্ঞতা অনুষ্ঠানে আসার জন্য। শেষবেলায় এসএটিভিকেও ধন্যবাদ। শেষবেলায় আপনার করা একটা গান আমরা এসএটিভি আর্কাইভ থেকে শুনতে শুনতে বাড়ি ফিরছি। ভালো থাকবেন প্রিয় দর্শক। একটা চমৎকার গান আমরা এসএটিভি আর্কাইভ থেকে শুনতে শুনতে বিদায় নেব আমাদের আজকের আমন্ত্রিত অতিথি। তার আগে বিদায় নিতে চাই আপনার কাছ থেকে। আজকের দিনটি আপনার ভীষণ ভালো কাটুক, এই শুভকামনায় তো বিদায় নেবই। আশা করছি আগামীকাল যখন আসবো তখনও আপনাদেরকে ভীষণ হাসি খুশি দেখবো, ভালো দেখবো। সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আনন্দে, আর থাকুন শুদ্ধ শিল্প সাহিত্যের সঙ্গে। আজকের দিনটি ভালো কাটুক, এই শুভকামনা এখানে বিদায় নিলাম। শুভ সকাল। দক্ষিণ বাতাস আজি বহে মৃদু মন্দে,
দক্ষিণ বাতাস আজি বহে মৃদু মন্দে, তবু কেন জাগে মন ময়ূরের ছন্দে, তবু কেন জাগে মন ময়ূরের ছন্দে, দক্ষিণ বাতাস আজি বহে মৃদু মন্দে। পলাশের রং যদি ঘন রাঙা বরণে, পলাশের রং যদি ঘন রাঙা বরণে, মনে হয় রাঙা মেঘ ঝরে সাজ গগনে, মনে হয় রাঙা মেঘ ঝরে সাজ গগনে, মধু ভরা ভোর ভরা কুসুমের গন্ধে, দক্ষিণ বাতাস আজি বহে মৃদু